হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে, প্রচন্ড আঘাতে ঘুষি মারে, আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছিল। কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালানো কে এটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। এই মুহূর্তে আমাদের অনেক ফোরামের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করেছিল, ধাক্কাধাক্কি দিয়েছে, তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল, ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে। আমার এই জায়গাটাতে প্রচন্ড আঘাতে ঘুষি মারে। জানি না তার ইন্টেনশনটা কি ছিল, কতটা সে আঘাত করার জন্য করেছিল, তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছিল। তারপরে পরেই আমি সংবাদ মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন, আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে। সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই। যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট থানায় 20 তারিখে অভিযোগ করেছি, সেখানে সরাসরি আমি বলেছি, দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি হয়তো পুলিশ কর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারেন, আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন। স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি। এখনো পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালানো কে এটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। গতকালকের পর্যন্ত খবর, এখনো আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু, অর্থাৎ হয়েছে এরকম একটা ভাব। তো প্রশ্ন এখানে, তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয়। আমি আমার যে ইন্টেলিজেন্স আছে, ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল, এই জায়গা থেকে খুঁজে বার করে প্রথম আমি ভিডিওটি উদ্ধার করি। আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম, তার বাড়ি কোথায়, সে কি পুলিশের লোক না সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ, এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যমে আমি খুঁজে বার করেছি। সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব। প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই, যে ব্যক্তিটি কে, ব্যক্তির পরিচয় পড়ে দেব। এই হচ্ছে হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, দেখেন হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, আমি ঘুরাচ্ছি, প্রত্যেকে দিকে ঘুরাবো, দূরে থাকুন, সব দেখতে পাবেন। সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি, আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল, কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। এই ব্যক্তিটি আমাকে হামলা করে, আমার উপর প্রাণঘাতী হামলা চালায়। আপনাদের জানিয়ে রাখি, সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা, আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে, আমার লিভার আক্রান্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না। গত 2 দিন ধরে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে। আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশুদিন আমাদের কলকাতায় ধর্ণমঞ্চ হচ্ছে, এই ধর্ণমঞ্চ স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব। এখানে আমার সিটি স্ক্যান, ফুল ইউএসজি না কি সব বললেন, আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছে কি হয়নি, কেন এত ব্যথা হচ্ছে কেন। দেখ এই ব্যক্তিটি, আমি আরো ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো। এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ শার্ট পরে আছেন, তিনি আক্রমণ করেছেন। আমি ডে 1 থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট, তিনি আমাকে মেরেছেন। আমি অন্য কোনো কারো কথা বলিনি। তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল
সে দেওয়ানে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন, আজকে তার প্রুফ দিচ্ছে। এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, কিভাবে আসছে আমার উপরে, কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে, এটা দেখার দরকার। বাংলার মানুষ আজকে দেখছে, আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের উপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো। আর এতদিন হামলা, আজকে 20 তারিখে হামলা চালিয়েছে, আজকে 29 তারিখ, 9 দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের সদাত্মক ভূমিকা নাই। আমার অপরাধটা কি? আমার অপরাধটা এটাই যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে? 2006 ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে, এর প্রতিবাদ আমি করি। প্রিন্সিপাল অ্যাক্ট 1995 ওয়াকাফ আইনের অ্যামেন্ডমেন্ট করে 2025 সালে যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনের বিরোধিতা করছি। এটা মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে ধর্মের উপরে আক্রমণ হচ্ছে, সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে আক্রমণ হচ্ছে, এর বিরোধিতা আমি করছি। আমার উপরে আক্রমণের কারণ কি? ফেক ST/SC সার্টিফিকেট রমরমা মার্কেটে। যারা এসটি নয়, যারা এসসি নয়, তারা ST/SC কোটায় চাকরি পাচ্ছে, এর বিরোধিতা আমি করছি বলে। আমার অপরাধটা কি? আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে? হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা। যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন, ঠিক কথা, কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টের যারা পিএইচডির জন্য চান্স পেল, সুযোগ পেল, ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে, আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছড়ে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না। এর প্রতিবাদ করছি। কেন আপনি শেরশাবাদী আর জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বি তে পাঠালেন? এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে, এ থেকে তুলে বি থেকে পাঠালেন। এই অন্যায়ের প্রতিবাদ করছি। আমার পরিযায়ী ভাইরা, বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। কখনো সোমনাথ দেবনাথ, আফরাজুল, সাবির মল্লিক, হেমন্ত রায়, তো দীপু দাস, এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে, অনেকে আক্রান্ত হচ্ছে। এই লাস্ট 2 দিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এটা বন্ধের আমি দাবি তুলছি। এই জন্য আমার উপরে আক্রান্ত নেমে আসছে, আমার উপরে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। SIR এর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে SIR এর নামে নাগরিক হয়রানি করা যাবে না, নাগরিককে আতঙ্কিত করা যাবে না, যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না। এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি, দেখছি আমার উপরে আক্রমণ নেমে আসছে, আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি, যে ভদ্রলোক কিভাবে আসছেন, আমাকে মারছেন, আমাকে মেরে আবার ফিরে আসছেন। আমি রোটেট মোডে হয় নাকি দেখছি, এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না, আমি একটুখানি অপেক্ষা করুন। এই দেখুন, এখানে দেখুন এই হলুদ জামা পরিহিতা ব্যক্তিটিকে দেখুন, আমি পরে দেখাবো। ঢুকছে, হ্যাঁ দেবো অবশ্যই, সবাইকে ভিডিওটি দেবো। আপনাদের বলবো আগে দেখুন, আমি আর একবার দেখাবো, আগে দেখে নিন। আপনারা নজর রাখবেন হলুদ টি শার্ট পরা ওই ব্যক্তিটি। আমি বলছি, তার ব্যাখ্যা করছি আপনাকে, অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে। আপনারা হয়েছে দেখা, মেরে বার হবে, ঢুকছেন, মারলেন, আবার বেরিয়ে চলে আসলেন। ভিডিও সমাপ্ত হয়েছে। ভিডিওটি হয়েছে, ভিডিওটি দেব, আপনারা দেখবেন। এই ভিডিওটির মধ্যে আপনারা 55 সেকেন্ডের ভিডিও আছে না, এখনো বাকি আছে, একটু বাকি আছে, দেখুন, আপনারা দেখুন। সবাই আসছে, সবার আসছে। আপনারা ভিডিওটি দেখুন, তারপরে আমি ব্যাখ্যা, মানে এনার যখন বার হবে, এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন। যখন ইনি বার হবেন, এই ভদ্রলোকের নাম, ভদ্রলোকের ঠিকানা, ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান,
সবটা আমি ডিসক্লোজ করব। রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে? একটা বিধায়কের উপরে প্রাণঘাতী হামলা চললো, তারপরও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসতো না। এখন কি করছে? একটা এফআইআর পর্যন্ত করেনি, না খুঁজে পাচ্ছে না। যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি। দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেব। এই ভিডিওটি যখন দেব আপনারা দেখবেন ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন, সম্ভবত DC-3। এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার উপরে যে আক্রমণ করেছে। আমার সিকিউরিটি ছিল, প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কি করছিল? যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া স্টার চিহ্ন ডিসি তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে, শহরে আমরা ডিসি যাকে বলি, বা সিপি র্যাঙ্কে যারা অফিসার হয়, তো যখন ঢুকছে ডিসি কে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন, নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে সিপি হতে পারে বা মানে ওনার থেকেও বড় অফিসার। কারণ সাহস হয় না একটা কনস্টেবলের, একটা ওসির, একটা এসির যেখানে ডিসি উপস্থিত থাকবে, এসপিরা উপস্থিত থাকবে। এনারা ভেবেছেন ইনার থেকেও বড় অফিসার, সেই জন্য হয়তো ধাক্কা দিয়ে এসে সাহেবের সাথে কিছু বলবেন, ফলে যে আসছিল আটকায়নি। তার প্রমাণ আপনাকে দিচ্ছি যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন, রাইট সাইডে ডিসি স্যার দাঁড়িয়েছিলেন, যে ডিসি স্যারকে ধাক্কা মেরে কিভাবে উনি আগিয়ে আসছেন। আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিতে চাই। এখানে এখানে আমার সামনে যিনি আছেন খাকি পোশাক, এটা ডিসি স্যার। দেখুন এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। এটা তো ডিসি স্যার, এই দেখুন আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই, একটু এই লোকটা একটু জানা দরকার। ইনার সামনে ডিসি স্যার এরকম ঢুকছে, ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি, ওনার রাইট সাইডে এটা করে দেখুন ওনার রাইট সাইডে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসিটাকে ধাক্কা মেরে ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে। আর বার হবার রিয়াকশনটা একটু দেখুন, এই দেখুন বার হবার একটু রিয়াকশনটা আপনারা দেখতে চাইছি। দেখেন মুখটা দেখুন, দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে, ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন। উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না। উনি যদি ওখানে ডিউটি করেন, গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে, কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি। এবার নির্দেশনা দেয়নি কি দিয়েছে, ইনার তৎক্ষণিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। উনি যদি ওখানে ডিউটি থাকেন তো আমাকে আটকাবেন, আটকানোর দায়িত্ব ওনার থাকে। তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন। এবার আমি ওনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই, ভদ্রলোকের জানা দরকার। ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে, কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। উনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে উনার ভদ্রলোকের জন্ম। উনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে। উনার বাড়ি, প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা, বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে। আচ্ছা, উনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে। উনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। এই ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে, ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি। ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না। ফোন নম্বরটা দেবো না, ওনার সাথে আমার আইনি লড়াই হবে। ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে। ফোন নম্বর পর্যন্ত আমার আছে,
তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে। টুইস্টটা হচ্ছে, ঠিকানা বলছি, টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি। কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো, নিচে থেকে দিয়ে দাও। ভবানীপুর, ভবানীপুর, আমি এটা বলে দিচ্ছি, এক মিনিট দাঁড়ান। ভবানীপুর পুলিশ, যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে, ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে। কিন্তু উনি এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন। তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায়, অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও, বেটাকে প্রাণে মেরে দে, নালে অন্যতম একটা অঙ্গ তো লিভারকে ক্র্যাক করিয়ে দে, সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না। কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন, কোথায় সেন্ট্রাল ডিভিশন, এখানে খাতায় কলমেও প্রমাণ নেই। তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন? তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো, 9 দিন হতে চলেছে, কি করছেন? এবার তার অ্যাড্রেসটা আমি বলি, আমি এক্সাক্ট অ্যাড্রেস বলবো না, আবার কেউ তাকে ডিস্টার্ব করতে পারে। আমি ডিস্টার্ব করার পক্ষপাতী নয়, আমি আইনে লড়াই করার পক্ষপাতী। এই ভদ্রলোকের চাকদা থানার আন্ডারের বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি। দুটো বললাম, থানার নাম বললাম, যে থানায় বাড়ি, আর কোন জেলাতে বাড়ি। চাকদা থানা, নদিয়া জেলাতে। আমি ডিটেলস তুলে দিলাম। আমার এখানে গুটিকে এক প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনে যার ডিউটি, সে হেয়ার স্ট্রিটে এখানে আসলো কি করে? হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কিভাবে? খাতায় কলমে তো এখনো দেখতে পেলাম না। যদি আমি হেয়ার স্ট্রিটে অভিযোগ করেছি, অভিযোগ তো তার থানাতে আছে, কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না? এখনো পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি। জাস্ট আমার অভিযোগ নিয়েছে, রিসিভ দিয়েছে। এর বাইরে রাজ্যের একটা এমএলএ কে প্রাণঘাতী হামলা চালালো, এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা স্পেসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পরেছিল, সবই ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না, খুঁজে বার করতে পারলাম না। এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন। তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোনখানে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে। তাহলে তার খুঁজে বার করলো না? না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে। সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে, প্রাণঘাতী মারতে কারা পাঠালো? তদন্ত হোক। পুলিশ যদি তদন্তে ফেলিওর হয়, কোর্টের দরজা খোলা আছে, কোর্টে যাব, কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে আমার উপরে প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটাকে, ওই পুলিশ কনস্টেবলটাকে পাঠালো। আর একটা মজার কথা শুনুন, এই যে কনস্টেবল হচ্ছে, এর এক্সাক্ট কি বলতে পারবো না। আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন, মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে ধর্নায় বসেছিল, রাত্রিরে তাদেরকে বন্দুক টন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল। তখন আমার বলেছিল যে একটা লম্বা ঠান্ডা লোক, খুব লম্বা চড়া লোক, গোপ আছে, সেই ছেলেকে বন্দুক বার করে দেখিয়েছিল। এটা হয়তো হতে পারে, আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি, কারণ এর পাস রেকর্ড খুব একটা ভালো নয়, সন্দেহ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই করে রেখেছে গো, ওয়েলফেয়ার বোর্ড নাকি এটা আছে, এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো মোহরম, অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত। তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো নওশাদ সিদ্দিকী, তাদের নজরে ব্যাড নওশাদ সিদ্দিকীকে প্রাণে মারো,
গুডকে দিয়ে ব্যাট কি তো হয়, তাদের নজরে গুড ওই কনস্টেবলটা যে একটা এমএলএ এর বুকে ঘুষি মারতে পারে, আর যে এমএলএ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজিরুটি, মজুরি বৃদ্ধি কিভাবে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বরকরার থাকবে, সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে, তার নিয়ে কথা বলছি। ওদের নজরে আমি ব্যাড হতে পারে। তো এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি। আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই, যদি আপনি বা আপনার দল এই অপকর্মের সাথে যুক্ত না হয়, 24 ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন। আর যদি আপনার দলের বা আপনাদের কোনো ইন্টেনশন থেকে থাকে, তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের উপরেও আপনারা চুপ থাকবেন। বাংলার মানুষকে বলবো, 24 ঘন্টা অপেক্ষা করুন, কি করছে দেখি। 24 ঘন্টা কেটে যাওয়ার পরে যদি দেখি না করে, আমি এই অভিযোগের নিয়ে, আমি তো মারামারি হানাহানির পক্ষপাতী নয়, আপনারা ভালো করে জানেন। আমি শান্তি সম্প্রীতির ঐক্যের সবসময় কথা বলি। আমি দুটো জোড়ার কথা বলি, আমি ভাঙার কথা কোনোদিন বলিনি, আর বলবো না। আমার রাজনৈতিক করে আমার পেট চলবে, সংসার চলবে, এটা আমার প্রফেশন, পেশা, এটাকে আমি এইভাবে নিই না। সুতরাং 24 ঘন্টার পরে যদি দেখি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের উপরে ওঠা অভিযোগকে তারা ন্যস্ত করেননি, এই পুলিশের কনস্টেবলের নামটা প্রদীপ কুমার দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, তাহলে আমি অবশ্যই আমি পরের স্টেপ, আমি আইনের অর্থাৎ দ্বারস্থ হব, অর্থাৎ কোর্টের দ্বারস্থ হব। কোর্টের মাধ্যমে আমি সব ডিটেলস তখন কোর্টকে, ভিডিও থেকে শুরু করে এভিডেন্স যা আছে, এফআইআর কপি টপি নিয়ে সব আমি কোর্টের দ্বারস্থ হব। এবার আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি উত্তর দেব। যে ব্যক্তির কথা আপনি বললেন এবং যেটা খোলসা করলেন যে একজন পুলিশ কর্মী তার পরিচয় নিয়ে নিলেন, মানে এটা তাহলে সরাসরি সন্দেহ কাকে করছেন যে মানে পুলিশ থেকে হতে পারে বা অন্য কোনো একটু চেয়ার নিয়ে বসো না ভাই, আমার কেন ডিস্টার্ব করছো? কেউ হাত ঢুকাচ্ছে কেন? পুলিশ যে ব্যবস্থা নিল না, কি বলবেন? দেখুন, আমি আবারও বলছি, আমার মেসেজ স্পষ্ট যে আমার উপরে কে আক্রমণ করেছে তার ডিটেলস, তার নাম, তার বর্তমান তিনি কোথায় আছেন, তার অফিসিয়াল পোস্টিং কোথায় আছে, তার বাড়ি কোথায়, সবটাই আমি বলেছি। এরপরেও যদি পুলিশ গড়িমাসি করে, শাসক দল যদি ভাবে এটাকে ছোট্ট ইস্যু করে রেখে দেবে, আমি ছোট্ট ইস্যুটাকেই বড় করব না, আমার ইস্যু বড় করার পক্ষপাতী নয়, আমি ছুটে যাব কোর্টে, আইনের ব্যবস্থা হবে। আমি রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বলেছি, যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন, তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে, এন্টায়ার পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে এর আমি তো ডিটেলস দিয়ে দিলাম, আমি তো ডিটেলস দিয়ে দিয়েছি, তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমি যেমন কোর্টে যাব, আর তখন প্রেস কনফারেন্স করে আবার এর মধ্যে কি মানে কারা কারা সরাসরি যুক্ত, তখন আমি বলবো। আপনি যে অভিযোগটা আনলেন তাতে তো মানে একটা বিরাট বিস্ফোরক ধরনের ঘটনা, মানে পুলিশের একজন কনস্টেবল পুলিশকে ফেলে দিয়ে গেল এবং একজন বিধায়ককে যেভাবে আঘাত করলো, এবং আপনি বলছেন প্রাণঘাতী হামলা, মানে অত লোকের মধ্যে, অত ক্যামেরার মধ্যে একটা বিরাট ষড়যন্ত্র হইতো। এটা কে পার্টিকুলার তোরম ভাবে ক্যামেরা হয় না, প্রচুর ক্যামেরাম্যানের সাথে আমি কথা বলে 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 আমার টিম কথা বলেছে, ওখানে যারা আপনাদের মতো নিউজ চ্যানেল, মেন স্ট্রিম, সোশ্যাল মিডিয়াতে বা যারা মানে বিভিন্ন স্টেজে কাজ করে, তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়ে খুঁজে 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 আমি বার করার পরে এটা পেয়েছি। অত সহজ নয়, আমাকে অনেক কাজ করা পুরাতে হয়েছে। পেয়েছে পুলিশ, আমিও বলছি পুলিশ পেয়েছে, দায়িত্ব নিয়ে বলতে পারি। পুলিশ পাবে না, পুলিশ পাবে না এরকম কথা হয়? মমতা ব্যানার্জির ভাষায় স্কটল্যান্ড ইয়ার্ডের মতো এরা, কিন্তু সেটা চেপে গিয়েছিল। রহস্য থাকতে পারে, তদন্ত হলেই তো সত্যি উন্মোচন হবে, তদন্ত হলেই তো সত্য উন্মোচন হবে। ওই পুলিশকে কে পাঠিয়েছে, কার নির্দেশে এসছে, সবটাই বেরিয়ে আসবে। যদি এটা পরিকল্পনা
হয়, যদি এটা আপনার উপর প্রাণঘাতী হামলা করার পরিকল্পনা হয়ে থাকে, তাহলে কারা করে থাকতে পারে, কারা করে? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ। এর সাথে পুলিশ সরাসরি যুক্ত না শাসক দল সরাসরি যুক্ত, এটা তদন্ত সাপেক্ষ। সেই জন্যই ওকে হেফাজতে নিয়ে 24 ঘন্টা টাইম দিচ্ছি। শাসক দলের পক্ষ থেকে যিনি পুলিশ মন্ত্রী আছেন, শাসক দলের পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী আছেন, 24 ঘন্টা টাইম দিচ্ছি। যদি এটাতে আপনাদের রাজনৈতিক কোনো খারাপ অভিসন্ধি না থেকে থাকে, আপনারা তো খুঁজে পাচ্ছিলেন না, আমি খুঁজে দিলাম। বর্তমানে উনি কোথায় আছেন, উনার অ্যাকচুয়াল পোস্টিং কোথায়, উনি কোন র্যাঙ্কে আছে, একজন কনস্টেবল, কবে জয়েনিং করেছে, কবে তার রিটায়ারমেন্ট, সবটাই আমি বলে দিয়েছি। ব্যবস্থা গ্রহণ করুন। যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে, পরে প্রেস কনফারেন্স করে আমি আপনাদেরকে আবার আমি বলবো। তো এখন হালকা ভাবে চলে গেল, বড় যদি সমস্যা হয়েছে আপনি যদি দেখা যায়, সেক্ষেত্রে আরো যে বড় হামলা হবে না। আমার উপরে ইতিপূর্বে তো হয়েছে, প্রাণঘাতী হামলা চালিয়েছে 6 লেনে। আমরা আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে নিয়ে আসছিলাম, প্রাণঘাতী হামলা চালিয়েছে, আক্রমণ অনেক জায়গায় হয়েছে। কিন্তু মানুষের জন্য কথা বলে যাব। যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে মানুষের জন্য কথা বলে যাব, সেটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হচ্ছে তার পক্ষে নেব, কোনো জায়গায় হিন্দু আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব, কোনো জায়গায় আদিবাসী আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব। পার্টিকুলার কোনো ধর্মের মানুষ জাতের পক্ষে নিয়ে আমি নয়। যারাই আক্রান্ত, সে যে কোনো ধর্মের হতে পারে, তাদের পাশে থাকবো। যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কথা বলবো। তাতে যদি আমাকে প্রাণে মেরে দেয়, আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমি পিছপা হব না। যে ব্যক্তির পরিচয় আপনি তুলে ধরলেন, সে একজন পুলিশ কর্মী। আপনি অভিযোগ করেছেন পুলিশের কাছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আপনার তথ্য প্রমাণ দেখানোর পরেও যদি পুলিশ স্টেপ নেয়, তাকে অ্যারেস্ট করে, কি মনে হয় এরপরে তদন্তটা সঠিকভাবে হবে বা সে সাজা পাবে? দেখুন, আমি চাই, আমি প্রথম যেটা দরকার যে তদন্ত হোক, সত্য বেরিয়ে আসুক। ওকে কে গ্রেফতার, ওকে কে পাঠিয়েছিল মারতে, ওর ইন্টেনশন কি ছিল, কার নির্দেশে এসেছিল, গ্রেফতার হবে, ডিটেন করবে, করবে, সব পার্ট অফ ইনভেস্টিগেশন। আমার লক্ষ্য হচ্ছে ওকে কে পাঠিয়েছিল, ওর ইন্টেনশন কি ছিল, কেন পাঠিয়েছিল, এর রহস্যটা কি, কাদের নির্দেশে এসেছিল, এইগুলোকে উন্মোচন করতে হবে। পুলিশ যদি ওকে খুঁজে না পায়, তার ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তাকে আমি চিনিয়ে দিচ্ছি, এই ব্যক্তির, এই ভদ্রলোকটি, তার নাম ঠিকানা, কোন পোস্টে আছে, কনস্টেবল, সবটা দিয়েছি। এরপরেও যদি না খুঁজে পাই, কোর্টে যাব। যদি তদন্তের গতি ঠিকঠাক না হয়, আপনার কথা অনুযায়ী হয়তো গ্রেফতার করলো, তদন্তের গতি ঠিক করছে না, আইনের দরজা খোলা আছে। আমাদেরকে অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে আমাদের ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করতে দেয়নি। আমাদেরকে তুলে নিয়ে গিয়ে 24 ঘন্টার মতো আমাদেরকে আটকে রেখেছিল জেলে। 24 ঘন্টা আমাদের আটকে রেখেছিল। পরে আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি গিয়েছে পুলিশ প্রশাসন, আমরা বুক ফুলিয়ে বাইরে বেরিয়ে মালা পড়েছি। সুতরাং আইন জিন্দাবাদ, আইন বিচার ব্যবস্থা জিন্দাবাদ। তো আইনের প্রতি ভরসা রেখে আইনের দ্বারস্থ আমি হবো। আমার বিরুদ্ধে সক্রিয়, আমাকে আক্রমণের ক্ষেত্রে সক্রিয় এরা, কিন্তু কে আক্রমণ করলো তদন্তের ক্ষেত্রে এরা নিষ্ক্রিয়। নিশ্চিতভাবে এদের কাছে সেই নির্দেশনা হয়তো আসেনি। যা বলা হয় বলে তো সুপ্রিয়ার স্যারেরা হায়ার অথরিটির নির্দেশে হয়তো আসেনি, এরপরে আসবে। আর না আসলে আরো খোলাসা হবে। আমি তো ছেড়ে দেওয়ার ছেলে নয়, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ছেলে নয়। আমি আমার দলের লোক অন্যায় করলে তাকে ছাড়িনি। আমাদের পার্টির গাইডলাইন এটাই, অন্যায়কারীকে কোনোভাবেই ছাড় হবে না। প্রশাসনের থেকে যাদেরকে জনগণের ট্যাক্সের টাকা যাদের মাইনে দেওয়া হচ্ছে এলাকাকে সুরক্ষিত রাখার জন্য, প্রত্যেকটা এমএলএ যাতে সুরক্ষিত থাকে, প্রত্যেকটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে, তার জন্য মাইনে দেওয়া হচ্ছে। ওই বর্দিটা যে পরে আছে, খাকি বর্দি বা সাদা পুলিশ কলকাতা বুঝে যে ড্রেস, ওই ড্রেসটার জন্য জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে। তারা যদি নাটক করে, এই ড্রেস পরে কারো চাটকারিতা করে, তার বিরুদ্ধে তো লড়াই চলবে ভাই। বিভিন্ন সময় আমরা দেখেছি কেউ ফেসবুকে পোস্ট করলে একদিনের মধ্যেই তার বাড়িতে নোটিশ চলে যায়, কিন্তু আপনি 1 সপ্তাহ হয়ে গেছে অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত কোনো রকম পোস্ট বা কোনো রকম। 1 সপ্তাহ কোথায়, আজকে 9 দিন হচ্ছে।
আজকে 9 দিন চলছে, এই ঘটনা হয়েছে, অভিযোগ হয়েছে। কোথায় এখন? বিরোধী বলে হয়তো ওদের ইন্টেনশন খারাপ ছিল, কিছু কি ইন্টেনশন ছিল 24 ঘন্টার পরেই জানতে পারবেন, সেটা আবার ডিসক্লোজ করবো আপনাদেরকে। শাসক দলের কিছু নেতা দাঁড়া করছে বিরোধী রাজনীতি করলে অ্যারেস্ট হতে হবে, প্রতিবাদ মিছিল করলে। তার সঙ্গে এটাও বলছে যে নওশাদ একটু বেশি নাটক করছে। দেখুন, একটা কথা বলি, শাসক দলের যে কথা বলছেন চরম অগণতান্ত্রিক কথা বলছে। এটা ডেমোক্রেটিক কান্ট্রি, সুতরাং এই ডেমোক্রেসিতে আমাদের এক্সারসাইজ করার পূর্ণ স্বাধীনতা আছে, আমার রাইট আছে, আমি প্রোটেস্ট করব। সেখানে বরঞ্চ ওই শাসক দলের ওই নেতাকে বলবেন যে শান্তিপূর্ণ একটা ধর্ণা মঞ্চকে আপনারা করতে দিলেন না, আপনারা কতটা আইনকে ভায়োলেট করলেন, উত্তর দিতে পারবে? ওটা নোংরামির কথা বলছে, তো ওই নোংরামি পলিটিক্স আমরা করি না। হ্যাঁ, আমরা যদি চৌরঙ্গি মোড়ে বলি 3 দিন ধরে বসে থাকবো, চরম অনৈতিক কথা হবে তো আমাদের। কলকাতার সব থেকে ব্যস্ততম রাস্তার চৌরঙ্গি মোড়ে 3 দিন বসে থাকবো হয়? আমি ডিসি স্যারকে আমি বলছি, হাত জোর করে বলেছি যে আপনারা আমাদেরকে ফুটপাতে ব্যবস্থা করে দিন, রেলিং দিয়ে দিন, যে ওর বাইরে আমাদের ফোরামের যে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা এসেছি, আমরা একটা নির্দিষ্ট কোনো পার্টির পক্ষ থেকে আসিনি, কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে আসিনি। এখানে অনেক সামাজিক সংগঠন, অনেক রাজনৈতিক দল আছে, অনেক পার্ট আছে, তারা আমরা আপনাদের কথা দিচ্ছি যে আমরা এই রেলিং যেটা আছে, ব্যারিকেড হয় না পুলিশের, এর বাইরে একটা লোক যাবে না। আর আমাদের দলের আমাদের ফোরামের অন্যতম একজন মুখ কামরুজ্জামান সাহেব এবং আমি বারবার লোককে বলেছি যে ওইখানে যখনই বসেছি যে আমাদের রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা যেন থাকে, যেন স্বাভাবিক থাকে। কেন বলেছি? আমরা কেন পড়তে পারবো? আমরা গণতান্ত্রিক অধিকার আমরা এক্সারসাইজ করতে পারবো না? আমরা ওয়াক আপ নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে পারবো না? রাস্তার ধারে আমরা অবস্থান বিক্ষোভ করতে পারবো না? যেখানে তো ইতিপূর্বে অনেকে অবস্থান বিক্ষোভ করেছে, যেখানে কেউ করেনি আমরা যে বসছি, এরকম ব্যাপার তো নয়। আর একটা কথা হচ্ছে, নওশাদ মিথ্যে কথা বলেছে কি সত্য কথা বলেছে, সেই দিনকে অনেকে বলছে নওশাদ নাটক করছে। নওশাদ নাটক করছে না, সত্য কথা বলছে। তার ছবি দিয়ে প্রমাণ করেছি, তার ভিডিও দিয়ে আপনাদের প্রমাণ করছে। এই ভিডিওটা প্রত্যেককে আপনাদের দিয়ে দেবো, আপনারাও দেখবেন। স্লো মোশনে ভিডিওটা এই জন্য বানানো রাখা হয়েছে, সহজে বোঝা যায় যে কিভাবে গিয়ে মারছে, কিভাবে আসছে। যখন মারছে আপনারা দেখবেন আমাকে হিলিয়ে দিয়েছে। আমি তো ভাই মোটাসোটা মানুষ নয় যে পাঁচটা করলে আগে মানে হাড়ে লাগার আগে লাগবে মাংসে বা গোশে, ডাইরেক্ট সরাসরি হাড়ে লেগেছিল। কিন্তু হাড়ে শুধু লাগেনি, আমি লাস্ট 2 দিন ধরে আমার ব্যথা হচ্ছে। না 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 না, এটা আমি আংটি টাংটি ছিল কি বলতে পারবো না। আমি অসত্য পথ অবলম্বন করার পক্ষে নয়। লোহার কোনো জিনিস আমি দেখিনি, আমি ওর হাত দেখিনি হাতে কি ছিল। হয়তো থাকলে আংটি থাকতে পারে বা নাও থাকতে পারে, ওই বিতর্কে আমি জড়াবো না। কিন্তু আমাকে প্রচন্ড আঘাত করেছে, হয়তো আমার এখন লিভারেও আঘাত লাগতে পারে। ডাক্তারের সাথে আমি কথা বলেছি, 2-1 দিনের মধ্যে আমি ট্রিটমেন্টটা আবার ফার্দার করব, কারণ আমার ব্যথা হচ্ছে। আপার সাইড হচ্ছে না, লোয়ার সাইড আমার ব্যথা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকফ নিয়ে বলে করবেন না, ওয়াকফ নিয়ে আন্দোলন দিল্লিতে গিয়ে করুন, তাহলে কি সেটাই বাস্তব হয়ে যাচ্ছে? আপনারা তো ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন। শুধু ওয়াকফটা নয়, আমাদের 4টে ডিমান্ড ছিল, অর্থাৎ 75% ডিমান্ড কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল, 25% রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল। মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, বলতে বলতে একবার বলে ফেলেছিলেন অমুকের কোমরে দড়ি বাঁধবো। প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বাঁধবো বলেছিল, কিন্তু দড়ি বাঁধার পরিবর্তে ফুল নিয়ে হাজির হয়ে গেছিল। দেখ, সেটা ওনারা সৌজন্য রাজনীতি করতে পারবেন, আমরা সৌজন্য রাজনীতি করলে আমরা অমুকের দালাল হয়ে যাব। কিন্তু কথা হচ্ছে ডিমান্ড গুলো যেগুলো ছিল বিজেপির বিরুদ্ধে, এসআইআর নিয়ে যে এরকম ধরনের আতঙ্ক করার চেষ্টা করছে, হয়রানি করার চেষ্টা করছে, ডিভোটার করার অপচেষ্টা চলছে এর বিরুদ্ধে, তাহলে কেন আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না? যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি আটকাবেন, তাদেরকে বলবো একটু ভাববেন। একটা অন্য প্রশ্নে যাচ্ছি। আজকে কংগ্রেসের সদর দপ্তর বিধানভবনে হামলা চালিয়েছে বিজেপি কর্মী সংগঠন, রাহুল গান্ধী শহীদদের তালি রেখেছে এবং তারা আসার আগে ইন্টালি থানা সহ বিভিন্ন জায়গায় জানিয়ে এসেছে। কি বলবেন? দেখুন, এটা দুটো জিনিস এখানে আমি খুঁজে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে, যেভাবে একটা রাজনৈতিক দলের সদর দপ্তরে হামলা চালিয়েছি, আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এই কুলুষিত রাজনীতিকে কুলুষিত করা হচ্ছে। এটা বাংলার কালচার ছিল না। বাংলার কালচারে একে অপরের সৌজন্যতার রাজনীতি ছিল। আমরা অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হামলাটা চালিয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে
বিজেপিকে কোণঠাসা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। বিজেপি তটস্থ হয়ে যাচ্ছে, ভয় পেয়ে গিয়েছে, এই জন্যই হামলা চালিয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল থেকে মানুষ ছেড়ে বেরিয়ে আসছে, কিছু কংগ্রেসে যুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে, কিছু আইএসএফ বা ধর্মনিরপেক্ষ দলে যুক্ত হওয়ার চেষ্টা করছে। ঠিক এই সময়তেই রাহুল গান্ধীর ইমেজ ন্যাশনাল লেভেলে, তিনি লিডার অফ অপোজিশন লোকসভার, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার ইন্টারন্যাশনাল তার ইমেজ, শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে তার চর্চা হয়। সুতরাং তিনি যেভাবে এখন যুব সমাজকে উদ্দীপনা তৈরি করেছে, বিজেপির বিরুদ্ধে শক্তি তৈরি হচ্ছে, বিজেপিও ভয় পেয়েছেন, সাথে তৃণমূলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আপনার কথা অনুযায়ী আমি বলছি, পুলিশ প্রশাসন কোথায় ছিল? একটা রাজ্য অফিস, আইবি কোথায় ছিল? ডিআইবি কোথায় ছিল? এসবিরা কোথায় ছিল? আমরা কিছু করলে একদম পুলিশদের ঘেরে আমাদেরকে লাঠি চার্জ, বুকে কিল মেরে তুলে নিয়ে চলে যাচ্ছেন। আমাদের প্রথম সারি নেতৃত্বরা যারা ফোরামের, তাদেরকে 24 ঘন্টা জেল খাটালেন, এমন এমন ধারা দিয়েছিলেন, বেশ কয়েকদিন জেলে রাখতেন, পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডিতে রাখার চেষ্টা করেছিলেন। আমাদের আইনজীবীদেরকে ধন্যবাদ জানাবো, তারা আইনি লড়াইয়ে আমাদেরকে জামিন করিয়েছে। আর এই ঘটনা ঘটছে আপনারা জানেন না? এই ঘটনাতে বিজেপি যতটা দায়ী, বিজেপি যতটা যুক্ত, আমি মনে করছি সঠিক ইনভেস্টিগেশন হলে তৃণমূলও প্রশাসনকে চুপ রেখে অতটাই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমি আশা করব এই ঘটনা যারা ঘটিয়েছে একটাও না ছাড় পায়। এই পশ্চিম বাংলার সৌজন্যের রাজনীতিকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি লড়াই প্রশাসন করবে। কিন্তু কোন প্রশাসন করবে এটা ভাবার বিষয়। বলছেন আপনারা এন্টালি থানা, হ্যাঁ আরো কোনো থানা নাকি জানতো, তারপরেও তাদেরকে রিজেস্ট করেনি বা আটকায়নি, তাহলে সেই প্রশাসন করবে আমার সন্দেহ হচ্ছে। 2024 নির্বাচন যত এগিয়ে যাবে তত বিরোধী যারা আক্রমণ হচ্ছে, কিভাবে দেখতে পাবেন? দেখুন, এটা তো যারা ক্ষমতায় আছে তারা বিরোধীদেরকে সবসময় কোণঠাসা করবে। আমাদেরকে এই কোণঠাসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্ধকারকে সরিয়ে আলোর ব্যবস্থা আমাদের কি করতে হবে। এই লড়াই চলবে, গণতন্ত্র রক্ষার লড়াই। এই লড়াই পিছপা হওয়ার কোনো জায়গা নাই।